ভাই সব, আজ কি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি তা আপনারা সকলেই জানেন। আজ কিছুকাল হলো বাংলার বুকে গভীর সংকট দেখা দিয়েছে। ভারতের বড়লাট লর্ড কার্জনের রাজনৈতিক অস্ত্রচারণার ফলে আমাদের এই সোনার বাংলা আজ দ্বিখণ্ডিত। বাংলার পূবে এবং পশ্চিমে এই সম্প্রদায়ের মধ্যে যে মৈত্রীভাব, যে সৌহার্দ্য এতদিন তাদের এক সূত্রে বেড়েছিল, তার মধ্যে অন্তর্নিহিত ছিল এক অমোঘ শক্তি, যে শক্তি আমাদের ইংরেজ শাসকের মনে ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই শক্তির মূলে আঘাত করেছে এই খণ্ডন। আজ আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই, নারী পুরুষ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, রাজা প্রজা নির্বিশেষে আসুন, আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা শপথ গ্রহণ করি যে বিদেশি জিনিস আমরা বর্জন করব, বয়কট করব, আর যা কিছু স্বদেশী জাত তা সাদরে গ্রহণ করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শ্রুতি নাটক 4 অধ্যায়। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। অভিনয় এলার ভূমিকায় সোমা দত্ত এবং অতীন্দ্রের ভূমিকায় প্রবীর হালদার। আবহ সঙ্গীত সম্পাদনায় সৌমেন দে। সমগ্র অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় সোমা দত্ত এবং প্রবীর হালদার। শুরু হচ্ছে শ্রুতি নাটক 4 অধ্যায়। বুঝলে এলা, হঠাৎ একটা কবিতার কথা মনে পড়ে গেল, কিন্তু কোথায় যে পড়েছি কিছুতেই মনে করতে পারছি না। তাই এই সন্ধেবেলায়, অসময় বলতে পারো, চলে এলাম তোমার কাছে। বাপ্পা, এমনভাবে হঠাৎ ঘরে ঢুকলে মনে হলো না জানি কত জরুরি। বলো শুনি। পদটা হলো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। না, পারলাম না। কোনো নাম যারা কবির নয় নিশ্চয়ই। কিন্তু এ কি জামা পরে এসেছো তুমি? কেন? জামার সামনেটায় এই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ। ভাগ্যের আঘাত যে বুক পেতেই নিয়েছি, এটা তারই পরিচয়। কেন এমনই দুর্ভাগ্য তোমার যে ওই একটা ছাড়া জামা নেই? এক সময় তো ছিলই, অনেকগুলোই ছিল। তখন ছিলাম বিত্তবান। তারপর তো স্বদেশী ডাক এলো তোমার আহ্বানে। তুমি বক্তৃতা দিয়ে বললে, বহু নরনারীর যেখানে লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না, প্রয়োজনের অতিরিক্ত কাপড় যাদের আছে, লজ্জা তাদেরই। ব্যাস, রীতিমতো রেশারেশি পড়ে গেল। আমিও এনে দিলুম আমার কাপড়ের তোরঙ্গ তোমার চরণতলে। খুশি হয়ে হাততালি দিয়ে উঠলে তুমি। যাক, কি যেন বলছিলে? চৈত্র মাস? হ্যাঁ, তোমার সঙ্গে আমার পরিচয় ওই চৈত্র মাসেই, মরীচিকার বাসর ঘরে। আর সেইখানেই তোমাকে ডাক দিতে এলুম। বলো শুনি তোমার কথা। সেদিন স্টিমারে খেয়া পার হচ্ছি মোকামা ঘাটে। গায়ে সিল্কের পাঞ্জাবি, পাট করা মুগার চাদর কাঁধে, ফার্স্ট ক্লাসে বেতের কেদারায় একলা বসে আছি আনমনে। হঠাৎ তুমি এসে হাজির। আজও যেন চোখের উপর দেখতে পাচ্ছি তোমার সেই ব্রাউন রঙের শাড়ি। হাওয়ায় উঠছে তোমার মাথার চুল। প্রশ্ন করলে, আপনি খদ্দর পরেননি কেন? তোমার সঙ্গে সেই আমার আলাপের সূত্রপাত। কি মনে পড়ে? পড়ছে বই কি। আমার নতুন জীবনের শুরু তো সেখানেই। সেদিনটায় বারবার আমার মন ফিরে যায়। তোমার গলার সুরটি শুনেই
আমার সারা শরীর চমকে উঠল। মনের মধ্যে এসে লাগলো যেন আলোর ছটা। আকাশ থেকে কোন এক অপরূপ পাখি যেন ছোঁ মেরে নিয়ে গেল আমার চিরদিনটাকে। তোমার ওই কথার আগেও আমি করতে পারতুম, কিন্তু বুঝতে পারলুম মেয়েটি যদি বিশেষভাবে আমাকে পছন্দ না করত, তাহলে এভাবে আমার কাছে আসতো না। স্টিমারে এইভাবে খদ্দর প্রচার আসলে একটা ছুতো। কি সত্যি কিনা বলো? ধরা যে পড়ব তা জানতুম। তোমাকে তো বলেছি, ডেকের এক কোণে বসে তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলুম নিবিষ্ট মনে। মন বললে, কোথা থেকে এলো মানুষটি, শ্যাওলার মধ্যে যেন স্থলপদ্ম। তখনই মনে মনে পণ করলুম এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে, শুধুমাত্র আমার নিজের কাছে নয়, আমাদের দলের সকলের কাছে। আর তখনই তোমার ওই আমাকে চাওয়ার ব্যাপারটা চাপা পড়ে গেল ওই দলের আড়ালে। কি বলো? উপায় ছিল না অন্তু। আগেই আমি যে শপথ করেছিলাম আমার একলার জন্য কিছুই রাখবো না। দেশের কাছে আমি যে বাগদত্তা, পণ রক্ষা, পণটা যদি ভাঙতে তবে সত্য রক্ষা হতো। আমাদের পবিত্র এই সম্পর্ককে তুমি দলের পায়ে দলিত করেছ, এর শাস্তি তোমাকে পেতে হবে। এলা শাস্তি তো পাচ্ছি অন্তু, দিন রাত বিদ্ধ করছে আমাকে। অযাচিতভাবে যে সৌভাগ্য আমার জীবনে এসেছিল তা নিতে পারিনি, একটা মন্ত্র পড়া বেড়ার মধ্যে ছিল। কিন্তু তোমাকে দেখা মাত্র মন আমার উৎসুক হয়ে উঠল। মন বললে, ভাঙুক সব বেড়া, পরোয়া করিনি। আমার মনে যেন ঝড় বইছে তখন। এর আগে চঞ্চলা থেকে জয় করেছি, নিজের শক্তির গল্পে খুশি হয়েছি, তবে সে গল্প আজ আর নেই, হারিয়েছি। অন্তরের দিকে তাকিয়ে দেখো কেমন হেরে গেছি আমি। তুমি বীর, তোমার বন্দিনী আমিও যে হেরেছি তোমার সেই বন্দিনীর কাছে। কিন্তু আমি শুধু ওই শিকারটুকুই করেছি, আর তো কিছুই করতে পারিনি। কেন পারুনি? কিসের বাধা ছিল আমাকে গ্রহণ করতে? সমাজ, জাতিভেদ? বাইরে নয় অন্তু, বাইরে নয়, বাধা আমার অন্তরে। ভালোবাসায় খাচ্ছিল না, ওই যে মাস্টারমশাই ইন্দ্রনাথ বাবু, তার কাছে যে শপথ করেছিলুম বিয়ে করব না। মাস্টারমশাই ওই ইন্দ্রনাথ, বিলেত ফেরত, অগাধ পাণ্ডিত্য, তেমনি তেজও। যুব সমাজ জড়ো হলো তাঁর ডাকে। ইংরেজের বিরুদ্ধে লড়াই, স্বদেশী, কট্টরপন্থাই তার পথ। আর তুমিও ভিড়লে তার দলে। আমি উপযাচক হয়ে তাকে বলেছিলুম, আমাকে আপনার কোনো একটা কাজ দিতে পারেন না? উনি উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখা মাত্রই আমার মনে হয়েছে তুমি নবযুগের দূতী, নবযুগের আহ্বান তোমার মধ্যে। কলকাতায় সম্প্রতি নারায়ণ স্কুল খোলা হয়েছে, তোমাকে সেটা চালাবার দায়িত্ব আমি দিতে পারি, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায়। বললাম, কি বলুন? উনি বললেন, সংসারের বন্ধনে কোনোদিন আবদ্ধ হবে না, এই প্রতিজ্ঞা। তুমি সমাজের নও, তুমি দেশের। কি পারবে? বললাম, দেশের কাজের জন্য এই প্রতিজ্ঞা তো আমারও। ও, এই শপথের কারণেই আমাকে সরিয়ে রেখেছ, দলের কাছে সত্য রক্ষার জন্য? আর আমার সত্যটা? এমন কথা তুমি বলতে পারলে অন্তু? কতবার বলেছি, চাই চাই, তোমাকে চাই, তোমার বেশি আমি কিছুই চাই না এই জগতে। তেমন সময় দেখা হলে শুভদৃষ্টি সম্পূর্ণ হতো। ভাগ্যে দেখা হয়নি সে সময়। কেন? তুমি যে কারো মতো নয় অন্তু, মস্ত তুমি। তফাতে আছি বলেই তা বুঝতে পারি। অতি সামান্য আমি। আমাকে নিয়ে তোমাকে জড়িয়ে ফেলবার কথা কল্পনাও করতে ভয় হয় আমার। তোমাকে যে কত উঁচুতে স্থান দিয়েছি তা তোমাকে বোঝাবো কেমন করে? পুরুষেরা যে আমাদের চেয়ে অনেক বড়। পুরুষদের মধ্যে কোনো নীচতা দেখোনি?
হ্যাঁ, তাও দেখেছি, তবে বাকিদের দেখেছি তাদের উজ্জ্বল আলোয়। তারা বড়, অনেক বড়। আর মেয়েরা, তারা যে স্বয়ংসম্পূর্ণা, সেটা কি বোঝো? কিন্তু লড়াই করার শক্তি যে বিধাতা দেননি মেয়েদের। আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি। যখন তার দেশের কথা ভাবি, তখন সেই সব সোনার টুকরো ছেলেদের কথাই ভাবি। আমার দেশ তো তারাই, আমি তাদেরই মা, তাদেরই মেয়ে, তাদেরই বোন। এই কথা মনে করে বুক ভরে ওঠে আমার, আমার সমস্ত হৃদয় বলে ওঠে, আমি সেবিকা। সেবা করার মধ্যেই মহিলাদের সার্থকতা। এই ভক্তি আমাদের ভালোবাসা। মেয়েদের নিয়ে তো এত কথা বললে, তার মধ্যে প্রধান একটা কথা যে বাদ পড়ে গেল এলা। কি কথা? তোমার সেই পণের কথাটা ভুলতেই পারছো না দেখছি। তোমার নিজের চেয়ে তোমাকে আমি বেশি জানি অন্তু। আমার আদরের ছোট্ট খাঁচায় যদি বন্দি হতে, দুদিনে তুমি ছটফটিয়ে উঠতে, তখন জানতে পারতে আমার দৈন্যতা। তাই আমার সমস্ত দাবি তুলে নিয়ে সম্পূর্ণ মনে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। দেশের কাছেই হোক আর যার কাছেই হোক, তুমি সঁপে দেওয়ার কে? তুমি সঁপে দিতে পারতে তোমার মাধুর্যের দান, যা তোমার একেবারেই নিজের। কি বলছো তুমি? তোমার কাছে আমাকে স্থান না দিয়ে আমাকে ঠেলে দিলে তুমি তোমাদের এই স্বদেশী করার দলের এক বানানো দেশে। ছড়ি হাতে রক্তচক্ষু ও ইন্দ্রনাথ, চায়ের দোকানে স্বদেশীদের গোপন আস্থানা, পুলিশের সাব ইন্সপেক্টর কানাই গুপ্তর সদা সতর্ক চোখ, পুলিশের গুপ্তচর বটুর সন্দেহ, সব কিছু মিলিয়ে আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি, বেরোবার দরজা পর্যন্ত বন্ধ। অথচ আপন দেশে আপন স্থান করে নেওয়ার শক্তি ছিল আমার নিজেরই ভেতর। কেন তুমি সে কথা আমাকে ভুলিয়ে দিলে? বলো কেন? তুমি ভুললে কেন? তোমার ভোলাবার ক্ষমতায়। তাহলে আর রাগ করছো কেন অন্তু? আচ্ছা এলা, তুমি কি ভুলিয়ে নিয়ে যেতে পারতে না আমাকে তোমার বিশ্বে, সম্পূর্ণ তোমার অধিকারে? আর তা না করে তুমি আমার স্থান করে দিলে কোথায়? আর তোমাদের ওই দলের বদ্ধ খাঁচায়, স্বদেশী কর্তব্যের নিষ্ফল চোখ রাঙাটিতে। ক্রমশ আমার দম বন্ধ হয়ে আসছে, এরা নিষ্ফল চোখ রাঙানি। হ্যাঁ, চোখ রাঙানি। তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ। নেতা বললেন, সকলে মিলে মোটা একখানা দড়ি কাঁধে নিয়ে চোখ বুঝে টানতে থাকো। হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরল সেই দড়ি। কত পড়ল চাকার তলায়, কত হলো চিরজন্মের মতো পঙ্গু। এমন সময় ঠিক হলো রথ যাবে উল্টো পথে। ফিরল রথ। যারা পড়ল, যারা মরল। সর্দারের দড়ির টানে সবাই একই নাচ নাচতে শুরু করলো। নেতা ভাবল একেই বলে শক্তির নাচ। আর নাচনওয়ালা একটু আলগা দিতেই বাতিল হয়ে গেল হাজার হাজার মানুষ পুতুল। হ্যাঁ, ঠিকই বলেছ অন্তু। ওদের অনেকেই পাগলামি করে পা ফেলতে গিয়ে শেষে আর তাল রাখতে পারেনি। গোড়াতেই জানা উচিত ছিল মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয়, একথা মনে করা ভুল। আমার ভেতরকার শক্তিটাকে যদি তুমি বুঝতে এলা, তাহলে আমাকে দলে টানতে তোমার বুকে। গোড়াতেই কেন আমাকে অপমান করে তাড়িয়ে দিলে না অন্তু? কেন আমাকে অপরাধী করে রেখে দিলে? তোমার সঙ্গে মিলতে চেয়েছিলাম বলেই হয়তো। দুর্জয় সেই লোভ, প্রচলিত পথটা বন্ধ ছিল, তাই মরিয়া হয়ে জীবন পণ করলুম বাঁকা পথে। তুমি তখন মুক্ত হয়েছিলে। আর আজ বুঝতে পেরে গেছি আমাকে মরতে হবে রাস্তার ধুলোয়। তখন তুমি আমাকে দুহাত তুলে বাড়িয়ে ডাকবে তোমার শূন্য বুকের কাছে। পায়ে পড়ি তোমার অন্তু, অমন করে বলো না। ভেবেছিলুম
সুখে দুঃখে তুমি আমার সব। আমার চারিদিকে আছে অদৃশ্য আবরণ, ভিড় ঠেকিয়ে রাখে তারাই। একেবারেই আলাদা আমি, চির স্বতন্ত্র। সে কথা জানেন তোমাদের ওই মাস্টার মশাই। তুমি কেন যে আমাকে, তবু কেন যে আমাকে বিশ্বাস করেন? নির্ভয় তোমার সঙ্গ বলেই হয়তো। প্রায় ভাবি, সময় যখন ছিল তখন সব বাধা দূর করে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারিনি কেন? আর ছিনিয়ে নিয়ে যেতে হবে না অন্তু, আমি নিজেই এসেছি তোমার কাছে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা আশা। এ কি, জানলা থেকে চেয়ে দেখো নিচে, বটু, বটু আসছে। বটু, ওহ, ওকে আমি একদম সহ্য করতে পারি না। ওর ওই ড্যাবা ডাবা চোখ দুটো লালায়িত হয়ে আমাকে যেন অপমান করে। ওকে ভ্রুক্ষেপ করো না এলা, উপেক্ষা করো। আমি ওর ভেতরকার চেহারাটা দেখতে পাই, কুৎসিত অক্টোপাসের মতো। মনে হয় কেবলই যেন চক্রান্ত করছে। ওর আটখানা চটচটে পা বার করে আমাকে একদিন হয়তো অসম্মানে ঘিরে ফেলবে। তোমার জন্য আমার আরো ভয় হয় অন্তু। আমি জানি তোমার উপর ওর প্রচণ্ড ঈর্ষা, সাপের ফণার মতো ফোঁস ফোঁস করছে। ওই তো, ওই তো বটু এ বাড়ির দিকেই আসছে। ঠিক আছে ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই। তুমি ভেতরে যাও এলা, আমি নিচে গিয়ে ওকে সামলাচ্ছি। বলে দেব তুমি আছো স্নানের ঘরে, দেখা হবে না। এই যে অখিল, শোনো, ওপরের জানলা দিয়ে দেখতে পেলাম বটুকে। ওই যে ও এসে গেছে। দরজা খুলে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে বলো তোমার দিদিমণি স্নান ঘরে গেছেন, এখন দেখা হবে না। কেমন? যাও যাও যাও। কি হলো অখিল, বটু বিদায় হয়েছে? ওহ যাক, বাঁচা গেল। এটা কি, চিঠি? বটু দিল বুঝি? দাও। লাল কাগজে লেখা চিঠি, মানে ডেঞ্জার সিগন্যাল। অখিল, ওপর থেকে আমার কাঁধ প্যাকটা নিয়ে এসো তো ভাই। দেখি তো খুলে চিঠিটা। এলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তে চলে এসো। এই মুহূর্তে? নিশ্চয়ই কোনো বিপদের ইঙ্গিত। না না, এখনই পালাতে হবে আমাকে, এখনই পালাতে হবে। এই যে অখিল, দাও দাও, আমার ব্যাগটা দাও। শোনো, এই চিঠির ব্যাপারে তোমার দিদিমণিকে কিছু জানাবার দরকার নেই, কেমন? ওকে বলো বটি চলে গেছে। আর আমার কথা বললে বলো অত্যন্ত জরুরি একটা কাজে বেরিয়ে গেছি। দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আমি চলি। এ কি, এরা তুমি এখানে? এই ঝোপঝাড়ের মধ্যে পুরো বাড়িটায় আমার গোপন আস্থানার খবর তোমাকে কে দিল? পেয়েছি, যা হোক করেই হোক। আমি আর পারলাম না থাকতে অন্তু, কিছুতেই না। কিন্তু সেদিন তুমি আমাকে না জানিয়ে চলে এসেছো। পারলে এমনটা করতে? উপায় ছিল না এলা, তখনই তো তোমার ওখান থেকে বেরিয়ে আসার নির্দেশ পেলাম। কিন্তু এই ঠিকানায় যে তোমাকে জানিয়েছে, সে যে তোমার বন্ধু নয়, তা কি বোঝো? হ্যাঁ বুঝি অন্তু, বুঝি। এই ভুতুড়ে পাড়ায় কোনো ভদ্রমহিলা আসতে পারেন না। আর তুমি? আমি এসেছি আমার নিজের গরজে। প্রতিক্ষণে আমার মন বলছে তুমি বুঝি ডাকছো আমাকে। আচ্ছা, আমি আশায় বলো তো, তুমি তুমি খুশি হওনি? খুশি যে কতখানি হয়েছি তা প্রমাণ করতে বিপদের ঝুঁকি নিতে আমি রাজি আছি এলা। না না, তোমার কেন বিপদ হবে? যা হয় আমারই হোক। আমি বরং এখন যাই। না, কিছুতেই না। তুমি নিয়ম ভেঙে চলে এসেছ, আমি নিয়ম ভেঙেই তোমাকে ধরে রাখবো এলা।
জানো, এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? পুলিশ ইন্সপেক্টর কানাই গুপ্ত এসেছিল, ওর কাছে সব খবর পেলাম। গুপ্তচর বিশ্বাসঘাতক বটুই নাকি আমার কথা রিপোর্ট করেছে থানায়। এখন আমার এই গোপন আস্থানার কথা পুলিশ জানবেই। আমাকে সরে যেতে হবে এখান থেকে। কানাই গুপ্তই নাকি সব ব্যবস্থা করে রেখেছে। উনি হলেন মাস্টারমশাইয়ের একেবারে ডান হাত। রাস্তার ধারে ওর ওই যে চায়ের দোকান, ওর ভেতর দিকে ছেঁড়া চটের আড়ালেই স্বদেশীদের গোপন আস্থানা। জানি। কানাইগুপ্ত আর উনি যে পুলিশের হাত থেকে স্বদেশীদের বাঁচাবার চেষ্টা করেন তাও জানি। কিন্তু তোমার ওই মাস্টারমশাই, ওই যে ইন্দ্রনাথ, কড়া হাতে চাবুক নিয়ে খুঁজছেন সব সময়। তার চোখে আমার অপরাধ, তোমার সঙ্গে আমার এই ঘনিষ্ঠতা। আদর্শ থেকে তুমি বিচ্যুত হবে এই তার আশঙ্কা। তাই আমাকে খলনায়ক করা হচ্ছে। না হলে বটু শেষে থানায় খবর দিয়ে আসে। বটু তোমাকে ঈর্ষা করে অন্তু। আমাদের মেলামেশাটা বন্ধ করার জন্যই তোমাকে থানায় পুঁততে চায়। তুই চোখে দেখতে পারিস না ওকে। একদিন তুমি আমাকে নিয়ে এসেছিলে এই পথে। অবশ্য আমিও পড়েছিলাম তোমার মোহে। সব কিছু ছেড়ে ছুড়ে নেমেছিলুম এ পথে তোমার মহৎ অধ্যাবসায় দেখে। তখন আমার গর্ববোধ হতো। যে পথ তোমার নয়, কেন তবে সে পথ থেকে জোর করে ফিরে গেলে না অন্তু? আসলে এ পথে আসার আগে অনেক কিছুই জানতুম না, ভাবিও নি। একে একে এমন সব ছেলেকে দেখলুম, বয়সে ছোট না হলে তাদের পায়ের ধুলো নিতুম। তারা চোখের সামনে কি দেখছে, কি যন্ত্রণা আর কি চূড়ান্ত অপমান সইছে তারা, যা কোথাও প্রকাশ পাবে না কোনো দিনও। এইসবের অসহ্য ব্যথা আমাকে খেপিয়ে তুলেছিল। তাই প্রতিজ্ঞা করেছি, ভয় কিছুতেই হার মানব না, পীড়নেও না। তুড়ি মেরে উপেক্ষা করে যাব এই সব হৃদয়হীন দেওয়ালটাকে। ও, তাই বদলে ফেললে তোমার মত? না, আবার দেখার চোখটা। ভাবতে পারো, এরা অসাধারণ উঁচু মানের সব ছেলেরা ধীরে ধীরে মনুষ্যত্ব খোয়াতে লাগলো। লড়াই তো এখানে শক্তিমানের বিরুদ্ধে। নিজেকে তার সমকক্ষ না ভাবলে সম্মান রক্ষে হয় না। তাতে মৃত্যুরও ঝুঁকি থাকে। কিন্তু তা থাকলেও আমাদের প্রমাণ করে যেতে হবে আমরা ওদের চেয়ে মানব ধর্মে বড়। তা সেই বা শোনে সেসব কথা? তখনই সব ছেড়ে দিয়ে চলে এলে না কেন? বিপন্নদের ত্যাগ করি কি করে বলো? কিন্তু একটা কথা বুঝেছি, গায়ের জোরে ব্রিটিশদের সমকক্ষ আমরা নই। ফলে পরাজয়ে নেমে আসবেই দুর্গতি। আর সেই কলঙ্কের অন্ধকারে মিশে যাব আমরা একদিন। ভয়ঙ্কর ট্র্যাজেডির এই চেহারাটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে কিছুদিন হলো। জানো, গৌরবের আহ্বানে নেমেছিলাম, কিন্তু লজ্জা ক্রমশ বেড়ে উঠছে। তাহলে এখন আমাদের কি করণীয় অন্তু? আমি তোমার কাছে স্বীকার করছি এলা, তোমরা যাকে পেট্রিয়ট বলো, আমি সেই ধরনের পেট্রিয়ট নই। নীচতা, মিথ্যাচার, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতালোভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি, দেখো এইসব একদিন ওদের টেনে নিয়ে যাবে পাখির তলায়। মিথ্যের বিষাক্ত আবহাওয়ায় কোনো বড় কাজ করা যায়? তুমিই বলো। তাহলে ফিরে এসো অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে আমরা বাসা বেঁধেছিলুম, তার ভিত তুমি ভেঙে দিয়েছ। পণ ভাঙবো আমিও। ভুল করেছি আমি, মাফ করো আমাকে। আমি স্বয়ংবরা হয়ে তোমার গলায় মালা দিতে চাই অন্তু। আর সময় নষ্ট নয়, আমাকে সহধর্মিণী করে নিয়ে যাও তোমার পথে। এখন আর হয় না তা, উপায় নেই। ওই শোনো, পুলিশের মাসি খোঁজ পেয়েছে নিশ্চয়ই, পালাতে হবে এক্ষুনি। হ্যাঁ, আমিও যাব তোমার সঙ্গে। ওকে সঙ্গিনী করে নিয়ে যাও তো আমায়। লোভ দেখিও না এরা, জেনে রাখো আমার পথ তোমার পথ এক নয়। তবে সে পথ তোমারও নয় অন্তু, নিশ্চয়ই করে তুমি জেনে রেখো। তুমি চলে গেলে আমি এক মুহূর্ত বাঁচব না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার ভালোবাসাকে এইভাবে তুমি উপেক্ষা করো না অন্তু।
পুলিশের মাসি, আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। আমি যাই, আমি যাই। আর একটু থাকো অন্তু, আর একটু। না না, পথ ছাড়ো, যেতে দাও, যেতে দাও আমাকে। কোথায় যাচ্ছ বলে যাও। কিচ্ছু জানি না, আমি যে তোমার চরণের সেবিকা। আমাকে ফেলে যেও না অন্তু, ফেলে যেও না আমাকে। ছাড়ো 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 আমার পা, ওদের হাত থেকে আমাকে বাঁচতে দাও। এক্ষুনি এসে পড়বে ওরা। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো আমার পা, যেতে দাও আমাকে, ছাড়ো। এ কি, এ কি অন্তু, আমার বাড়িতে তুমি হঠাৎ এলে কেমন করে? নিচে তোমার ওই অখিল দরজা খুলে দিল, চলে এলাম সোজা উপরে। এ কি চেহারা হয়েছে তোমার, একগাল দাড়ি, বিবর্ণ চেহারা। সর্বনেশে কোনো অসুখ ধরল নাকি তোমায়? কোথায় ছিলে এতদিন? বলছি বলছি, সব বলছি। কেন তুমি এখানে এলে? ওরা যে তোমায় ধরার অপেক্ষায় আছে। ধরুক, ওদের নিরাশ করতে চাইনি। কিন্তু এই বিপদের মুখে এলে কেন তুমি? বলছি, কিন্তু তার আগে বলো তো, সেদিন এই গোপন আস্তানা থেকে আমি পালিয়ে যাওয়ার পর পুলিশ কি এসেছিল? না, পুলিশ আসেনি। এসেছিলেন মাস্টার মশাই। ওকে বললাম ফিরিয়ে আনুন অন্তুকে। উনি কড়াভাবে বললেন, সে কথা থাক, এখানে তুমি কেন এসেছ? বললাম, বিপদ আছে জেনেও এসেছি। আমাকে ধমক দিয়ে বললেন, এখানকার খবর তোমায় কে দিল? বললাম, বটু। উনি বললেন, তবু বুঝলে না বটুর মতলব? বললাম, আর পারছিলাম না মাস্টারমশাই, প্রাণ হাঁপিয়ে উঠছিল আমার। আদেশের সুরে বললেন, তোমাকে মারতে পারলে এখনই মারত। যাও, ঘরে ফিরে যাও, ট্যাক্সি দাঁড়িয়ে আছে বাইরে। তখন বাধ্য হয়ে চলে এলাম। সত্যি বলছি অন্তু, আমি আর পারছি না, আমি আর পারছি না। দয়া করো তুমি, দয়া করো, দয়া করো। মন শক্ত করো এলা, দেখি তোমার হাত। ইস, কি ঠান্ডা। আমার ভয় করছে এলা, ভয় করছে তোমার জন্যে অন্তু, আর কিছুর জন্যে নয়, আর কিছুর জন্যে নয়। আচ্ছা, তোমার জন্যই যখন আমি আমার জীবনের পথ থেকে সরে এসেছি, তোমার কাছে বড় হলো তোমার ওই পণ। তোমাকে বোঝার শক্তি ছিল না অন্তু, আমি তোমার অযোগ্য, তোমাকে এতদিন মূল্য দিইনি। এখন শাস্তি যদি দিতে চাও তো দাও আমাকে। শাস্তি কেন, ক্ষমাই করব। মৃত্যুকে ক্ষমা করার অসীম সেই ক্ষমা, আর সেই জন্যই আজ এসেছি। ও, ক্ষমা করতে এলে তুমি এই জ্বলন্ত আগুনের মধ্যে? বুঝতে পারছি, বাঁচার ইচ্ছে তোমার নেই। তাই যদি ঠিক করে থাকো, তবে কেবলমাত্র কয়েকটা দিনের জন্য দাও, দাও আমাকে তোমাকে সেবা করার অধিকার। পায়ে পড়ি তোমার। কি হবে সেবা? ফুটো জীবনের ঘটে ঢালবে সুধা? যে মানুষ আপন সত্য হারিয়েছে, সেবা দিয়ে কি হবে তার? ভুল, সত্য হারাওনি তুমি, সত্য আছে তোমার অন্তরে। আমি যে কি তা যদি জানতে পারতে এলা, শিউরে উঠতে তুমি। কিন্তু আমি জানি, নিষ্কামভাবে যা করেছ তার কলঙ্ক কখনোই রাখবে না তোমার স্বভাবে। স্বভাবকেই যে হত্যা করেছি, সব হত্যার চেয়ে যা পাপ। আচ্ছা আচ্ছা এলা, সেই জন্মদিনের কথাটা তোমার মনে আছে? সেই জন্মদিনের কথাটা? হ্যাঁ, আছে বই কি। তবু শোনো। আচ্ছা বলো, সেদিন জন্মদিনের হইচই শেষ হলো এক সময়, একে একে সবাই চলে গেল, কিন্তু এই বিশ্বাসঘাতক নীচ বটু নানান ছুতে যেতে চাইছিল না। অবশেষে গেল। তখন অনেক রাত, ছাদে তুমি আর আমি। কোথা থেকে গোপনে রাখা রজনীগন্ধার গুচ্ছটি এনে তুমি আমার হাতে দিয়ে বললে, নাও জন্মদিনের উপহার। সেই পেয়েছিলাম তোমার প্রথম ভালোবাসার নিবেদন। আর আজ কে
দাঁড়াও, আমি যাচ্ছি। কে এসেছিল? ওই দলের লোক। ভেবেছিল কাজে ফাঁকি দিয়ে আমি বুঝি গল্পই করছি। আচ্ছা এলা, আমাকে তোমার সত্যি ভয় করে না? তোমাকে কি যে বলো। জানো, সেদিন আমাদের দল কোথা থেকে এক বিধবার সর্বস্ব লুট করে আনলো, নাকি তা দেশের প্রয়োজনে। বিধবাকে চিনতে পারে ওকে তোরা বাঁচতে দিলে না, আর টাকাটা আমাকে পৌঁছে দিতে হয়েছে যথাস্থানে। দাগি হয়েছে আমি চোরের কলঙ্কে। বটু আমার নামটা ফাঁস করে দিয়েছে। মনে হচ্ছে কালই আমি ধরা পড়ে যাব। আমি পতনের শেষ সীমায় এসে পৌঁছেছি এলা। কি না করতে পারি আমি এখন। কে এবারে নিশ্চয়ই ভয় করছে আমাকে? ভয়? তোমাকে? তোমার এই ঘরে আর কে আছে যাকে তুমি ভয় করবে? কেন? তুমি তো আছো, কিন্তু আমার হাত থেকে বাঁচাবে কে তোমায়? নাই বা বাঁচালে তোমার বিপ্লবী ভাইরা, যারা এখন চায় তোমাকে আর বাঁচিয়ে রাখা উচিত নয়। কেন? তাদের চেয়ে কি বেশি অপরাধ করেছি আমি? অনেক কথাই যে জানো তুমি। অনেকে নাম ধাম চাপ দিলেই সব বেরিয়ে পড়বে। এইসব কি যাতা বলছো অন্তু? যে মানুষটা এসেছিল আজ, কি করে বলি এই হুকুম নিয়েই সে আসেনি? হুকুমের জোর কত তা তো তুমি জানো। হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছো অন্তু? একটা খবর পেলাম। কি খবর? আজ ভোর রাতে পুলিশ আসবে তোমাকে ধরতে। ও হ্যাঁ, জানতুম পুলিশ একদিন আমাকে ধরতে আসবেই। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি, তাতেই লেখা ছিল সে নাকি পুলিশের হাত থেকে আমাকে বাঁচাতে পারে। যদি আমি তাকে বিয়ে করি। কি জবাব দিলে তুমি? কি আবার? এই চিঠির ওপরই লিখে দিলাম পিশাচ, আর কিচ্ছু নয়। সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে তোমাকে ধরতে। তার চেয়ে অন্তত তুমি আমাকে মারো নিজের হাতে। এর চেয়ে বড় সৌভাগ্য আর আমার কিচ্ছু হতে পারে না। একটুও ভেবো না অন্তু, একটুও না। নোংরা হাত লাগাতে দিও না আমার গায়ে। আমি যে তোমারই, মরণও তোমাকে নিবেদিত আমার প্রাণ। পুলিশ এসে গেছে, ওরা ধরা পড়বো আজ আমরা দুজনেই। অন্তু, আমার তুমি যে আমার দেবতা, তোমাকে যে কত ভালোবেসেছি, আজ পর্যন্ত সম্পূর্ণ করে তার বোঝাতে পারিনি তোমাকে। সেই ভালোবাসার দোহাই, মারো আমাকে, মারো। তোমার হাতেই হোক আমার মৃত্যু, তোমার করে মাথা রেখে হোক আমার স্বর্গ।